আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকে যারা তোমরা লাইভ ক্লাসে জয়েন করছো আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে আমাদের অর্গানিক কেমিস্ট্রি গত ক্লাসে সাধারণত আমরা অর্গানিক কেমিস্ট্রির শ্রেণীবিভাগ পড়াচ্ছিলাম এবং সেই ক্ষেত্রে আমরা অ্যালিসাইক্লিক যৌগ অর্থাৎ সম্পৃক্ত এবং অসম্পৃক্ত অ্যালিসাইক্লিক যৌগ এই টপিকটা আমরা আলোচনা করছিলাম। তো এই টপিকগুলো মানে এই যে উদাহরণগুলো প্লাস ডেফিনেশন ছোট কোশ্চেন আসতে পারে এবং অবজেক্টিভে আসে, এই জন্য আমাদের মেনলি আমাদের এই টপিকগুলো আলোচনা করা। বইতে অনেক উদাহরণ নাই, এই জন্য আমরা উদাহরণগুলো একটু লিখে দিচ্ছি এগুলো। তো আজকে আমরা আমাদের ওই যে অ্যালিসাইক্লিক যৌগ, এরপরে ছিল অ্যারোমেটিক যৌগ, আমরা অ্যারোমেটিক যৌগ নিয়ে আলোচনা করব যা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের অর্গানিক কেমিস্ট্রির জন্য। দ্রুত দেখো অ্যারোমেটিক যৌগ, দ্রুত। শখে লেখা হয়েছে আমাদের টপিকটার নাম হচ্ছে অ্যারোমেটিক যৌগ। তোমরা মাধ্যমিক লেভেলে পড়ে আসছো। এই অ্যারোমেটিক কথা আসছে গ্রিক অ্যারোমা থেকে। গ্রিক অ্যারোমা এর মানে হচ্ছে মিষ্টি ঘ্রাণ। দেখো, মিষ্টি ঘ্রাণ বা সুগন্ধিযুক্ত, সুগন্ধিযুক্ত মনে থাকবে। তাহলে যে সমস্ত যৌগগুলো সাধারণত মিষ্টি ঘ্রাণ বিশিষ্ট বা সুগন্ধিযুক্ত তাদেরকে সর্বপ্রথম অ্যারোমা তথা অ্যারোমেটিক যৌগ বলা হতো। পরবর্তীতে এমন অনেক যৌগ আবিষ্কার হলো যাদের মধ্যে আমাদের এই মিষ্টি ঘ্রাণটা নাই, কিন্তু এটা অ্যারোমেটিক যৌগ। বুঝা গেছে? এখানে একটু স্টার চিহ্ন দিয়ে লেখো। 1861 সালে বিজ্ঞানী লসমিথ, দেখো কারণটা এরকম, লসমিথ 1861 সালে বিজ্ঞানী লসমিথ এই বিজ্ঞানী প্রমাণ করেন বেনজিন বলয়যুক্ত যৌগগুলো অ্যারোমেটিক যৌগ। দেখো, বেনজিন বলয়যুক্ত যৌগগুলো অ্যারোমেটিক যৌগ। তাহলে আমরা এখন যে ডেফিনিশনটা দিব এটা হলো আমাদের ক্লাসিক্যাল কনসেপ্ট বা আদি সংজ্ঞা। আর লসমিথের মতে যে যাদের মধ্যে বেনজিনের স্ট্রাকচার আছে তারা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। তাহলে এখানে দেখো আদি সংজ্ঞা। লেখো পর্যায়ক্রমে একান্তর একক বন্ধন এবং দ্বিবন্ধন বিশিষ্ট, পর্যায়ক্রমে একান্তর একক বন্ধন এবং দ্বিবন্ধন যুক্ত, একটু ফাস্ট লিখবা, পর্যায়ক্রমে একান্তর একক বন্ধন এবং দ্বিবন্ধন যুক্ত 6টি কার্বনের সরভুজাকৃতির হাইড্রোকার্বনকে পর্যায়ক্রমে একান্তর একক বন্ধন এবং দ্বিবন্ধন যুক্ত 6টি কার্বনের সরভুজ আকৃতির হাইড্রোকার্বনকে বেনজিন বলে। 6টি কার্বনের সরভুজাকৃতির হাইড্রোকার্বনকে বেনজিন বলে। হয়েছে লেখা? লেখো, এই বেনজিন এবং অন্যান্য যেসব যৌগের ধর্ম বেনজিনের অনুরূপ, তাকে অ্যারোমেটিক যৌগ বলা হয়। তাহলে কি বলা হলো? যে একান্তর একক বন্ধন দ্বিবন্ধন থাকতে হবে পর্যায়ক্রমে, মনে থাকবে। অর্থাৎ একবার একক বন্ধন একবার দ্বিবন্ধন সরভুজাকৃতির হতে হবে এবং
এই সমস্ত এবং যৌগগুলো হাইড্রোকার্বন হতে হবে, এদেরকে বেনজিন বলা হবে। এই বেনজিন এবং অনুরূপ যে সমস্ত যৌগ যাদের ধর্ম বেনজিনের অনুরূপ তাদেরকে আমরা একত্রে বলবো হচ্ছে অ্যারোমেটিক যৌগ। এটা হচ্ছে ক্লাসিক্যাল কনসেপ্ট। তো দেখো আমরা একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতেছি, লক্ষ্য করে একটু দেখো CH 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 and CH। দেখো এটা একটা হাইড্রোকার্বন, দেখছো? এবং এর মধ্যে দেখো পর্যায়ক্রমে একান্তর একক বন্ধন দ্বিবন্ধন আছে, একবার একক বন্ধন, একবার দ্বিবন্ধন, একক বন্ধন দ্বিবন্ধন, একক বন্ধন দ্বিবন্ধন। তাহলে এই যে আমাদের সর্বোজাকৃতির হাইড্রোকার্বন এবং পর্যায়ক্রমে একান্তর একক বন্ধন দ্বিবন্ধন এবং 6টি কার্বনের যে হাইড্রোকার্বন, এটাকে বলতেছি আমরা বেনজিন। এটাকে বেনজিন বলছি। এই যৌগটাকে কিন্তু ইচ্ছা করলে এরকম ভাবে লেখা যায়, প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, এরকম ভাবে লেখা যায়। এই যৌগটাকে ইচ্ছা করলে কিন্তু আমরা সংক্ষেপে, এটা যেহেতু আমাদের রানিং ইলেকট্রন, এইভাবে দেখানো যায়। আর এটা আণবিক সংখ্যা যদি লিখতে চাও C6H6। তাহলে দেখো এই যে যৌগটা লিখছি, এটা হচ্ছে আমাদের অ্যারোমেটিক যৌগ তথা বেনজিন। এবার এই বেনজিন বলয় থেকে এখানে যে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটা তুমি যদি কোনো কিছু দ্বারা প্রতিস্থাপন করো, মনে করো এখানে আমাদের বেনজিন আছে, এই বেনজিনের এখানে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটা প্রতিস্থাপন করলাম মনে করো OH মূলক দ্বারা, OH মূলক দ্বারা প্রতিস্থাপন করলাম, তাহলে এখানে তৈরি হলো দেখো হাইড্রোক্সি বেনজিন, এরকম আছে ফেনল। তাহলে এটাও কিন্তু অ্যারোমেটিক যৌগ, বিকজ এর বৈশিষ্ট্যটা দেখো আমাদের অ্যারোমেটিক যৌগের সাথে পুরো মিলে আছে, কারণ এর মধ্যে বেনজিন চক্র আছে এবং এটা হাইড্রোকার্বন, তার হাইড্রোজেন প্রতিস্থাপিত OH মূলক আসছে তথা বেনজিনের জাতক। সুতরাং এর ধর্মগুলো বেনজিনের অনুরূপ, এই জন্য এদেরকে আমরা অ্যারোমেটিক যৌগ বলছি। লক্ষ্য করে একটু, এরকম অনেক যৌগ আছে, একটু দ্রুত লিখবা। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে যৌগটা লিখছি, যৌগটার নাম হচ্ছে ন্যাপথালিন। ন্যাপথালিন। তাহলে বলো আমি যে ডেফিনিশন দিয়েছি তার সাথে মিলল কিনা? পর্যায়ক্রমে একান্তর একক বন্ধন দ্বিবন্ধন থাকা লাগবে। দেখো একক বন্ধন দ্বিবন্ধন, 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 একক বন্ধন দ্বিবন্ধন। দেখছো পর্যায়ক্রমে, মনে থাকবে কনজুগেটেড ডাইইন বলা হয়, কনজুগেটেড ডাইইন বলা হয়, মনে থাকবে একান্তর একক বন্ধন দ্বিবন্ধন। তাহলে এই যৌগটা অ্যারোমেটিক যৌগ। তোমার প্রশ্ন হতে পারে স্যার এখানে তো অনেকগুলো সদস্য আছে কার্বনের, সমস্যা নাই, এখানে দেখো দুইটা বেনজিন চক্রযুক্ত, প্রত্যেকটা বেনজিন চক্রের মধ্যে 6টা করে কার্বন আছে। তাহলে আমরা বলতে পারি এটা একটা অ্যারোমেটিক যৌগ ন্যাপথালিন। দেখো এর সাথে যদি আরেকটা বেনজিন বলয় যুক্ত করে দাও, তখন তার নাম হচ্ছে অ্যানথ্রাসিন, তখন এই যৌগটার নাম হচ্ছে অ্যানথ্রাসিন। এটাও কিন্তু আমাদের অ্যারোমেটিক যৌগ, এর মধ্যে 3টা বেনজিন স্ট্রাকচার আছে, মনে থাকবে। তাহলে আমরা অ্যারোমেটিক যৌগের আদি সংজ্ঞাটা বুঝতে পারলাম। এবার আমরা মডার্ন কনসেপ্টে আসব। দেখো আধুনিক সংজ্ঞা, অ্যারোমেটিক যৌগের আধুনিক সংজ্ঞা। অ্যারোমেটিক যৌগের আধুনিক সংজ্ঞা যে বিজ্ঞানী দিয়েছে তার নাম অনুসারে বলা হচ্ছে হাকেল নীতি। হাকেল নীতি খুবই গুরুত্বপূর্ণ। দেখো অ্যারোমেটিক যৌগের আধুনিক সংজ্ঞা, ব্র্যাকেটে লেখো হাকেলস রুল বা হাকেল নীতি, খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায়ও আসে, বোঝা গেছে? হাকেল নীতি কি, এই প্রশ্ন আসে, বা এটা বেনজিন অ্যারোমেটিক যৌগ কেন প্রমাণ করো, এরকম প্রশ্ন আসে। এই জন্য খুব সুন্দর করে লিখবা। একটু ডেফিনিশনটা লেখো। লেখো যেসব সমতলীয়, লেখো যেসব সমতলীয় বদ্ধশিকল যৌগ অথবা আয়নের, যেসব সমতলীয় বদ্ধশিকল যৌগ অথবা আয়নের চক্রের তলের উপরে এবং নিচে সঞ্চারণশীল পায়বন্ধন থাকে, চক্রের তলের উপরে এবং নিচে সঞ্চারণশীল পায়বন্ধন থাকে, চক্রের তলের উপরে এবং নিচে সঞ্চরণশীল পায়বন্ধন থাকে, এবং এই সঞ্চরণশীল পায়বন্ধনে এবং এই পায়বন্ধনে 4n+2 সংখ্যক, এবং এই পায়বন্ধনে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে, এবং এই পায়বন্ধনে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে, তাকে অ্যারোমেটিক যৌগ বা আয়ন বলা হয়। তাকে অ্যারোমেটিক যৌগ বা আয়ন বলা হয়।
হয়েছে লেখা, যেসব সমতলীয় বদ্ধশিকল যৌগ অথবা আয়নে চক্রের তলের উপরে এবং নিচে সঞ্চারণশীল পাইবন্ধন থাকে এবং এই পাইবন্ধনের মধ্যে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে, তাদেরকে অ্যারোমেটিক যৌগ অথবা আয়ন বলা হয়। সবাইকে লেখা হয়েছে? দেখো এখানে লক্ষ্য রাখো, এখানে n ইকুয়াল টু, দেখো এখানে n ইকুয়াল টু পঞ্চভুজ অথবা ষড়ভুজের সংখ্যা। এখানে n ইকুয়াল টু পঞ্চভুজ অথবা ষড়ভুজের সংখ্যা, এটা ফার্স্ট লিখবা। এখানে n ইকুয়াল টু পঞ্চভুজ অথবা ষড়ভুজের সংখ্যা। দেখো n ইকুয়াল টু 0 1 2 3 4 ইত্যাদি পূর্ণ সংখ্যা, ইত্যাদি, দেখো ইত্যাদি পূর্ণ সংখ্যা, ইত্যাদি পূর্ণ সংখ্যা। তাহলে মনে থাকে জানো n এর মানটা 0 সহ যে কোনো আমাদের পূর্ণ মান, কোনো ফ্র্যাকশন মান এখানে গ্রহণযোগ্য না। সবাইকে লেখা আছে? দেখো n ইকুয়াল টু 0 হলে পাই ইলেকট্রন সংখ্যা, সঞ্চরণশীল পাই ইলেকট্রন সংখ্যা সমান সমান এই সমীকরণে বসায় দাও দুইটি। বলো n ইকুয়াল টু যদি অন হয় তখন সঞ্চরণশীল পাই ইলেকট্রনের সংখ্যা সমান সমান 6, যদি n ইকুয়াল টু 2 হয় সঞ্চরণশীল পাই ইলেকট্রনের সংখ্যা সমান সমান 8, n ইকুয়াল টু যদি 3 হয় তাহলে সঞ্চরণশীল পাই ইলেকট্রনের সংখ্যা সমান সমান, দেখো 3 4 12 14, দেখছো? সরি, এখানে অন বসাই দিয়েছি 4 2 6টা, 2 বসাই দিয়েছি 4 2 8 10টা, সরি এখানে একটু আমরা ভুল লিখছি 6, তারপরে হচ্ছে আমাদের 0 1 2, এখানে 2 বসাই দিয়েছি, দেখো 4 2 8 2 10টা, তাহলে 2 6 10। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে একটু ভুল লিখছি, এখানে n এর মান 2 বসাই দিয়েছি, তাহলে 4 2 8 2 10টা হবে, এখানে 10টা, n এর মান 3 3 4 12 2 14। দেখো তাহলে দেখো তো আমাদের সঞ্চরণশীল কোন সিস্টেমের মধ্যে সঞ্চরণশীল পাই ইলেকট্রনের সংখ্যা 2 6 10 14 হতে হবে। এই সংখ্যা, এই যে পাই ইলেকট্রন সংখ্যা, এটাকে বলতেছি আমরা হাকেল সংখ্যা। মনে থাকবে, হাকেল সংখ্যক ইলেকট্রন। অবজেক্টিভ আসতে পারে নিচের কোনটি হাকেল সংখ্যা, নিচের কোনটি হাকেল সংখ্যা না। তাহলে বলো, আমরা বলছি অ্যারোমেটিক যৌগ তাদেরকে বলবো যাদের মধ্যে আমাদের বদ্ধশিকল যৌগ হতে হবে এবং একটা চক্র, সেই চক্রের উপরে এবং নিচের সঞ্চরণশীল পাইবন্ধন থাকতে হবে এবং ওই পাইবন্ধনের মধ্যে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন বা ডিলোকালাইজড ইলেকট্রন, সেই ইলেকট্রনের সংখ্যা কত? 2 6 10 14। এই 2 6 10 14 এটাকে বলা হচ্ছে হাকেল সংখ্যক ইলেকট্রন। এই সংখ্যক ইলেকট্রন যদি কোনো সিস্টেমের মধ্যে থাকে এবং ইলেকট্রনগুলো যদি সঞ্চরণশীল হয়, ডিলোকালাইজড হয়, তখন সেই সিস্টেমটাকে অ্যারোমেটিক সিস্টেম বলবো। অ্যারোমেটিক যৌগ হতে পারে, অ্যারোমেটিক আয়ন হতে পারে। তো আশা করি বুঝতে পারছো যে আমাদের হাকেল সংখ্যা এবং আমাদের সেই হাকেল নীতিটা কি। তাহলে নিচে একটু লেখো, লেখো পাই ইলেকট্রনের সংখ্যা ভিত্তিক, লেখো পাই ইলেকট্রনের সংখ্যা ভিত্তিক অ্যারোমেটিক যৌগের এই সংজ্ঞাকে, পাই ইলেকট্রনের সংখ্যা ভিত্তিক অ্যারোমেটিক যৌগের এই সংজ্ঞাকে, পাই ইলেকট্রনের সংখ্যা ভিত্তিক অ্যারোমেটিক যৌগের এই সংজ্ঞাকে হাকেল নীতি বলা হয়। দেখছো, ছোট প্রশ্ন আসতে পারে, হাকেল নিয়ম কি, অ্যারোমেটিক যৌগ কি, হাকেল সংখ্যা কি, অনেক কোশ্চেন। দেখছো, পাই ইলেকট্রনের সংখ্যা ভিত্তিক অ্যারোমেটিক যৌগের এই সংজ্ঞাকে অ্যারোমেটিক যৌগ বলা হয়, সরি হাকেল নীতি বলা হয়। আরেকবার একটু বলি, পাই ইলেকট্রনের সংখ্যা ভিত্তিক অ্যারোমেটিক যৌগের এই সংজ্ঞাকে হাকেল নীতি বা হাকেল নিয়ম বলা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আপাতত জানলাম যে আমাদের অ্যারোমেটিক যৌগের আমাদের মডার্ন কনসেপ্টটা কি, হাকেল নিয়মটা কি, হাকেল সংখ্যাটা কি, আমরা জানতে পারলাম। তো এর উপর বেস করে আমরা এখন অ্যারোমেটিক যৌগ ব্যাখ্যা করতে পারবো। লক্ষ্য করো, আমাদের এখানে একটা যৌগ দিল, এই যৌগটা একটু খেয়াল করো, এই যৌগটা দিল, বললো এই যৌগটা অ্যারোমেটিক যৌগ কিনা প্রমাণ করো। তাহলে প্রথম কাজটা হলো, এটা আমাদের বদ্ধশিকল যৌগ কিনা। হ্যাঁ, বদ্ধশিকল যৌগ। তো তার জন্য একটু 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 পরে লিখি। লেখো শর্ত, দেখো অ্যারোমেটিক যৌগের শর্ত 1 নাম্বার, একটু দ্রুত লেখো। অ্যারোমেটিক যৌগের শর্ত 1 নাম্বার দিয়ে লেখো, বদ্ধশিকল যৌগ হতে হবে। সংক্ষেপে দ্রুত বোঝার জন্য লেখো, বদ্ধশিকল যৌগ হতে হবে। 2 নাম্বার, সঞ্চরণশীল পাইবন্ধন থাকতে হবে, সঞ্চরণশীল পাইবন্ধন থাকতে হবে।
সঞ্চরণশীল পাই বন্ধন থাকতে হবে, মানে টোটালটাকে যদি আমি সামারাইজ করি তাহলে সংক্ষেপে এই তিনটা বিষয় লিখতে পারি। বদ্ধশিকল যৌগ হতে হবে, সঞ্চরণশীল পাই বন্ধন থাকতে হবে। আর 3 নাম্বার লেখো এই পাই বন্ধনে 4n+2 সংখ্যক, এই পাই বন্ধনে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকতে হবে। লেখো এই পাই বন্ধনে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদেরকে একটু ফাস্ট কথা বলা লাগতেছে, কারণ আমি কোনো কথা না বলেই কিন্তু আমরা শেষ করতে পারতেছি না। দেখতে দেখতে এই শেষের দিকে, মানে এই বিকালবেলা, পরন্ত বিকালে দ্রুত সময় চলে যায়। লেখছো এই পাই বন্ধনে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকতে হবে। তো এই সমস্ত শর্ত যদি কোনো সিস্টেম মেনে চলে তখন তার নাম কিন্তু অ্যারোমেটিক যৌগ। তাহলে আমরা আমাদের এই সমস্ত শর্তগুলো এই বেনজিনের উপর অ্যাপ্লাই করতে চাই। আমরা দেখতে চাই বেনজিন এই সমস্ত শর্তগুলোকে আমাদের মেনে চলে কিনা। দেখো, প্রথম শর্ত হলো বদ্ধশিকল যৌগ, এটা ঠিক আছে। দ্বিতীয় শর্ত হলো এর মধ্যে হাকেল সংখ্যক পাই ইলেকট্রন আছে কিনা দেখতে চাই। দেখো, পাই বন্ধন আছে এবং পাই বন্ধনের ইলেকট্রন সংখ্যা বের করতে চাই। দেখো, পাই ইলেকট্রন সংখ্যা সমান সমান সঞ্চরণশীল, এখানে দেখো সঞ্চরণশীল পাই ইলেকট্রনের সংখ্যা সমান সমান, বলতো এখানে পাই বন্ধন আছে 3টা, আমরা জানি প্রত্যেকটা বন্ধনে 2টো করে ইলেকট্রন থাকে, তাহলে সমান সমান 6। তোমরা জানো 6 একটা হাকেল সংখ্যা। প্রথম শর্ত মানলো, দ্বিতীয় শর্ত মানলো। এবার তৃতীয় শর্ত হচ্ছে যে এন এর মানটা ফ্র্যাকশন বা পূর্ণ সংখ্যা কিনা দেখতে চাই। বলো এই সিস্টেমটার জন্য দেখো আবার 4n+2 আমরা 6 পেয়েছি এই সিস্টেমের জন্য। তাহলে অতএব 4n=4, অতএব n=1। তাহলে বলতো এই সিস্টেমের জন্য n এর মানটা আমরা 1 পেয়েছি। আমরা বলছি কোন সিস্টেমের জন্য n এর মানটা 0 সহ যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে সেই সিস্টেমটা কিন্তু অ্যারোমেটিক যৌগ। দ্যাট মিন্স এর মধ্যে একটা ষড়ভুজ আকৃতির চক্র আছে, সেটা হলো বেনজিন। সুতরাং আমরা বলতে পারি এটা অবশ্যই অ্যারোমেটিক যৌগ। তাহলে আমাদের যতগুলো শর্ত আছে সমস্ত শর্ত কিন্তু এটা মানছে। প্রথম শর্ত হাতের সংখ্যা ইলেকট্রন আছে এবং এর মধ্যে n এর মানটা দেখো আমাদের পূর্ণ সংখ্যা, সুতরাং এটা অ্যারোমেটিক যৌগ এবং বদ্ধশিকল যৌগ। তো দেখো, এভাবে আমরা সবগুলোই প্রমাণ করতে পারবো। মনে করো এই যৌগটা তোমার সামনে দেওয়া হলো, লক্ষ্য করে একটু দ্রুত লিখবা, কারণ এগুলো যত আছে বইতে সব প্র্যাকটিস করতে হবে। আমরা এখানে মাত্র কয়েকটা উদাহরণ লিখবো। বলো, যৌগটার নাম হচ্ছে ন্যাপথালিন। আমরা দেখতে চাই এই যৌগটা অ্যারোমেটিক যৌগ কিনা। দেখছো, তাহলে প্রথমে ষড়ভুজ আকৃতির যৌগ, এর মধ্যে 2টা ষড়ভুজ আছে এবং পাই ইলেকট্রনের সংখ্যা বের করতে চাই। পাই ইলেকট্রন দেখো আছে 1টা 2টা 3টা 4টা 5টা পাই বন্ধন আছে। প্রত্যেকটা পাই বন্ধনে 2টো করে ইলেকট্রন আছে, তাহলে মোট 10টা। তাহলে বলো, তোমরা জানো যে আমরা জানি যে আমাদের এই 10 হচ্ছে একটা হাতের সংখ্যা, যেটা কিনা এই হাতের সংখ্যক ইলেকট্রনটা এই সিস্টেমটার মধ্যে আছে। এবং এই ক্ষেত্রে আমরা আবার জানি 4n+2 = 10, অতএব 4n=8, অতএব n=2। দেখছো, তাহলে এখানে n এর মানটা দেখো আমাদের খণ্ডিত সংখ্যা নয়, n এর মানটা 2। তার মানে এখানে 2টা ষড়ভুজ বা পঞ্চভুজ যুক্ত, এখানে 2টা ষড়ভুজ যুক্ত এবং 2টা বেঞ্জিন স্ট্রাকচার যুক্ত। সুতরাং এটা অবশ্যই একটা অ্যারোমেটিক যৌগ। দেখো, পরবর্তী যৌগটার নাম হচ্ছে আমাদের অ্যানথ্রাসিন। লক্ষ্য করে অ্যানথ্রাসিন, লিখে রাখো অ্যানথ্রাসিন। এই যৌগটার ক্ষেত্রে সঞ্চরণশীল পাই ইলেকট্রন বের করতে চাই। মোট পাই বন্ধন আছে এখানে 60টা, প্রত্যেকটা বন্ধনে 2টা করে পাই ইলেকট্রন আছে, সুতরাং 14। এই 14 হচ্ছে আমাদের একটা হাতের সংখ্যা। এবার দেখো, আবার আমরা লিখতে পারি 4n+2 = 14। এই সিস্টেমটার জন্য লিখতে পারি অতএব 4n=12, অতএব n=3। দেখো, 3 একটা পূর্ণ সংখ্যা। এই সিস্টেমটার মধ্যে আমাদের পূর্ণ সংখ্যক আমাদের পঞ্চভুজ আকৃতির বা ষড়ভুজ আকৃতির চক্র বিদ্যমান। দেখো, ষড়ভুজ আকৃতির 3টা চক্র বিদ্যমান, সুতরাং এটা অবশ্যই অ্যারোমেটিক সিস্টেম। লেখছো নিচে, লেখো অতএব অ্যারোমেটিক যৌগ। নিচে লেখছো অতএব অ্যারোমেটিক যৌগ। প্রত্যেক 3টাই কিন্তু অ্যারোমেটিক যৌগ, নিচে লিখে রাখো, পরে কিন্তু মনে থাকবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার লক্ষ্য করো, আমি অন্য একটা সিস্টেমের কথা বলতেছি, এই সিস্টেমটার কথা বলতেছি। লক্ষ্য করো একটু, দেখো এই যে যৌগটা লিখছি, যৌগটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপিন। যৌগটার নাম সাইক্লোপ্রোপিন। দেখছো, যৌগটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপিন। এখন এটা অ্যারোমেটিক যৌগ কিনা আমরা বের করতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা অ্যারোমেটিক যৌগ কিনা বের করতে চাই। ইয়েস অর নো লেখো তো, 1 সেকেন্ডের মধ্যে অ্যানসার করো তো, ইয়েস অর নো, এটা অ্যারোমেটিক যৌগ কিনা সাইক্লোপ্রোপিন। ইয়েস অর নো, দ্রুত ইয়েস অর নো, দ্রুত বলতে হবে, আমাদের সময় কম। কারণ আমরা এত দ্রুত আলোচনা করেও কিন্তু শেষ করতে পারবো না 3-4 মাসের মধ্যে, কারণ এত বিস্তারিত আলোচনা করতেছি। একটু দ্রুত লিখবা,
ইয়েস অর নো, দ্রুত কমেন্টস করো। এই যে যৌগটা লিখছি সাইক্লোপ্রোপিন, এটা অ্যারোমেটিক সিস্টেম কিনা? দেখো পাই ইলেকট্রনের সংখ্যা হাকেল সংখ্যা কিনা, এন এর মানটা 0 কিনা বা পূর্ণ সংখ্যা কিনা, দেখো দ্রুত, এরপর অ্যান্সার করো ইয়েস অর নো। দেখো আমরা তীর্থ বিশ্বাস একটা অ্যান্সার করছে, সিয়াম রহমান অ্যান্সার করছে ইয়েস, মেহরাব হোসেন আবার অ্যান্সার করছে নো, তারপরে কাশবি পিথা, তারপর হচ্ছে নদী ইসলাম, তারপর হচ্ছে কনা আনোয়ার অ্যান্সার করছে ইয়েস, তারিন অ্যান্সার করছে অব্রনীল মজুমদার, বিভিন্ন রকমের অ্যান্সার করছে ইয়েস নো ইয়েস নো ইয়েস নো। তাহলে কোনটা অ্যান্সার ধরবো? তো দেখো আমরা ডেফিনেশনের দিকে তাকাবা, ডেফিনেশনটা বুঝলে তুমি অবশ্যই এটা বোঝা উচিত যে এটা অ্যারোমেটিক যৌগ কিনা। এটাই যদি আমাদের সামনে যে কেমিস্ট্রি অলিম্পিয়াড সেখানে দেয় তাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবা, কেউ বলতেছে ইয়েস কেউ বলতেছে নো, তাহলে কোনটা হবে? তো লক্ষ্য করো আমরা কয়েকটা শর্তের কথা বলতেছি। প্রথম শর্ত হচ্ছে সাইক্লিক কম্পাউন্ডস হতে হবে, বদ্ধ শিকল যৌগ হতে হবে, হয়েছে। দ্বিতীয় শর্ত হচ্ছে যে আমাদের পাই বন্ধন থাকা লাগবে, মনে আছে পাই বন্ধন থাকা লাগবে, এবং হাতের সংখ্যক পাই ইলেকট্রন থাকা লাগবে। তাহলে এই সিস্টেমের মধ্যে আমাদের পাই ইলেকট্রনের সংখ্যা বের করতে চাই। বলো পাই বন্ধন আছে একটা, প্রত্যেকটা পাই বন্ধনে দুটো করে ইলেকট্রন আছে, তাহলে এই সিস্টেমটার মধ্যে পাই ইলেকট্রনের সংখ্যা 2। আমরা জানি যে আমাদের 2 কিন্তু একটা হাকেল সংখ্যা, সুতরাং এটা কিন্তু অ্যারোমেটিক যৌগের দুটো শর্ত অলরেডি মানছে। এবার 3 নাম্বার শর্তের মধ্যে যাই। দেখো তো 4n + 2 = 2, দেখছো এই সিস্টেমের জন্য 4n + 2 মান 2, তাহলে অতএব 4n = 0, অতএব n = 0। তোমাদের মনে আছে n এর মান 0 সহ যে কোনো পূর্ণ সংখ্যা হতে হবে, এই সিস্টেমটার জন্য n এর মানটা 0। তাহলে এই যৌগটা অ্যারোমেটিক যৌগ কিনা? অনেকে অ্যানসার করছো নো, অনেকে অ্যানসার করছো ইয়েস। আবার সময় দিলাম 1 সেকেন্ড সময়, দ্রুত অ্যানসার করো ইয়েস অর নো, ইয়েস অর নো। দেখো বদ্ধ শিকল যৌগ, হাকেল সংখ্যক ইলেকট্রন এবং n এর মানটা 0, যা কিনা অ্যারোমেটিক যৌগের 3টা শর্ত। ইয়েস অর নো দ্রুত। মাত্র কয়েকজন মেয়েরা অ্যানসার করলো, ছেলেরা ক্লাস করতেছে না নাকি ঘুমাই গেছে? তীর্থঙ্কর বিশ্বাস অবশেষে অ্যানসার করছে ইয়েস, তারপর আছে সুরাইয়া ইয়াসমিন অ্যানসার করছে ইয়েস। তা একজন দুজন ক্লাস করতেছো, কয়জন ক্লাস করতেছে? রত্না রানী ফাইন অনেকে অ্যান্সার করছে ইয়েস, তারপর আছে সাইমা হোসেন, কনা আনোয়ার ইয়েস, আর কিরা জুবেদ কায়ুম অ্যান্সার করছে কি? তারপর আছে তানজির স্বাধীন, আর কে অ্যান্সার করছে? সাবিকুন নাহার মাইশা অ্যান্সার করছে ইয়েস, তারপর সাইমা হোসেন অ্যান্সার করছে ইয়েস, আলিশা রহমান অ্যান্সার করছে ইয়েস। অবশেষে সবাই মোটামুটি ইয়েস, মেয়েরাই ক্লাস করতেছে, ছেলেরা মনে আজকে ক্লাস করতেছে না। রাজা মাসুদ খান, রিসি হাসান অ্যান্সার করছে ইয়েস, নানজিবা রৌনক অ্যান্সার করছে ইয়েস, মাহাদি শাওন, অবশেষে মাহাদি শাওন অ্যান্সার করছে ইয়েস, ফাইন। রোমানা পারভিন অ্যান্সার করছে ইয়েস। তার মানে আমরা তোমাদের বোঝাতে পারিনি অ্যারোমেটিক যৌগ কি, এটা নো হবে, ইয়েস না নো হবে, এটা অ্যারোমেটিক যৌগ না, এটা অ্যারোমেটিক যৌগ না। কেন? কারণ তুমি আমার কথার মধ্যে কিন্তু ডেফিনেশন বুঝতেই পারোনি। কি বলা হয়েছিল? সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকা লাগবে, বারবার বলা হচ্ছে পাই ইলেকট্রন না, পাই ইলেকট্রন না, বলা হচ্ছে সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকা লাগবে। যে পাই ইলেকট্রনগুলো টোটাল সিস্টেমে যে পরমাণুগুলো আছে, অর্থাৎ সাইক্লিক গঠনের যে পরমাণুগুলো আমাদের অংশগ্রহণ করছে সেই সিস্টেমটাকে কেন্দ্র করে ঘুরতে থাকবে। তো এখানে পাই ইলেকট্রন আছে, তবে পাই ইলেকট্রনগুলো কিন্তু সীমাবদ্ধ পাই ইলেকট্রন, ডিলোকালাইজড পাই ইলেকট্রন না। বিকজ তুমি জানো আমাদের এই পাই ইলেকট্রন বা এই পাই বন্ধনটা ঘোরার জন্য পথ থাকা লাগবে, এখানে পথ নাই। বিকজ এই কার্বনটা sp3 সংকরিত, sp3 সংকরিত যদি কার্বন হয় সেখানে তো আমাদের পাই বন্ধন তৈরি হবে না। এই কার্বনটা sp2, এই কার্বনটা sp3 সংকরিত, টোটাল সিস্টেমে কিন্তু পাই বন্ধনটা ঘুরতে পারতেছে না। অর্থাৎ এখানে যে পাই বন্ধন তথা পাই ইলেকট্রন আছে, এই পাই ইলেকট্রন এই দুইটা কার্বনের মধ্যে সীমাবদ্ধ, এটা ডিলোকালাইজড পাই ইলেকট্রন না। তাহলে সমস্ত শর্ত মানছে, কিন্তু অল্প একটু শর্ত মানলো না, সেটা হলো সঞ্চরণশীল পাই ইলেকট্রন নাই, অর্থাৎ এই পাই বন্ধনটা এই দুইটা কার্বনের মধ্যেই সীমাবদ্ধ। সুতরাং এই সিস্টেমের মধ্যে যেহেতু পাই বন্ধন আছে, হাকেল সংখ্যক পাই ইলেকট্রন আছে, কিন্তু পাই ইলেকট্রনগুলো টোটাল সিস্টেমকে কেন্দ্র করে ঘুরতেছে না, দ্যাট মিন্স ডিলোকালাইজড বা সঞ্চরণশীল পাই ইলেকট্রন না, সুতরাং এটা অ্যারোমেটিক যৌগ না।
বোঝা গেছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? অর্থাৎ এর যদি স্ট্রাকচারটা আমি আঁকাই, এর স্ট্রাকচারটা যদি আমি আঁকাই তাহলে বুঝতে তোমার সহজ হবে। লক্ষ্য করো একটু, এরকম ভাবে আমাদের এটা যুক্ত আছে, লক্ষ্য করো, খেয়াল করো একটু, sp2 sp2, তাহলে তুমি জানো এখানে আমাদের pz অরবিটাল, এখানে pz অরবিটাল আছে, এই pz অরবিটাল পাশাপাশি ওভারল্যাপিং করছে, এই পাই বন্ধনটা তৈরি হয়েছে। আর এই কার্বনে আমাদের sp3 হলে চারটা বন্ধন হইছে, একটা সিগমা বন্ধন, একটা সিগমা বন্ধন, একটা সিগমা বন্ধন, একটা সিগমা বন্ধন, দ্যাট মিন্স এখানে CH2, আর আমাদের এখানে H আছে একটা, এখানে একটা H আছে। এই হলো সাইক্লোপ্রোপিনের স্ট্রাকচার, দেখছো? দ্যাট মিন্স এটা এরকম, দেখো CH2 CH ডবল বন্ড, এই হলো সাইক্লোপ্রোপিন। তাহলে বলো এখানে পাই বন্ধন, তো এখানে sp2 এখানে sp2, পাই ইলেকট্রন টোটাল সিস্টেমকে কেন্দ্র করে ঘুরবে না, ফলে হাকেল সংখ্যক পাই ইলেকট্রন আছে। সাইক্লিক কম্পাউন্ডস n এর মানটা 0 হওয়া সত্ত্বেও এটা অ্যারোমেটিক যৌগ না। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো যে এই ধরনের প্রশ্ন যদি আসে যে সাইক্লোপ্রোপিন অ্যারোমেটিক যৌগ কিনা ব্যাখ্যা করো, আশা করি অ্যানসার করতে পারবা। তাহলে আমরা n এর মানটাকে 0 এমন কোন ক্ষুদ্রতম অথবা পাই ইলেকট্রনের সংখ্যা 2 এমন কোন ক্ষুদ্রতম যৌগ পেতে পারি না। তাহলে আমরা একটু দেখতে চাই, একটু খেয়াল করো, আমরা কি করব, আমাদের এই পাই বন্ধন চলার জন্য পথ তৈরি করতে হবে। এই চলার জন্য পথ তৈরি করার জন্য দেখো এখান থেকে আমরা আমাদের হাইড্রোজেনকে বিচ্যুতি করলাম, দেখো হাইড্রোজেনকে তার ইলেকট্রন সহ বাদ দিয়ে দিলাম, তখন এই কার্বনে পজিটিভ চার্জ সৃষ্টি হলো। এই কার্বনে যখন পজিটিভ চার্জ সৃষ্টি হবে তখন এখানে কিন্তু 2pz অরবিটাল আছে। এই 2pz অরবিটাল যদি থাকে তাহলে এখানে কিন্তু টোটাল সিস্টেমে পাই বন্ধনটা ঘুরতে পারবে। তখন সেই পদার্থটাকে এরকম ভাবে লেখা হয়েছে, দেখো CH, এই যে দেখো এটা ছিল সাইক্লোপ্রোপিন, এটা হলো আমাদের সাইক্লোপ্রোপিনিয়াম আয়ন, দেখো সাইক্লোপ্রোপিনিয়াম আয়ন মনে থাকবে, অথবা সাইক্লোপ্রোপিন ক্যাটায়ন মনে থাকবে, দুই রকমের নাম লেখা রাখো। এটা ছিল সাইক্লোপ্রোপেন, দুটো লেখো, আর এটা হচ্ছে সাইক্লোপ্রোপিনিয়াম আয়ন, এটা ফার্স্ট লিখতে হবে। সাইক্লোপ্রোপিনিয়াম আয়ন বুঝতে লেখা। তো দেখো এটা অ্যারোমেটিক যৌগ, এটা কিভাবে অ্যারোমেটিক যৌগ একটু খেয়াল করো, এখানে কিরকম বন্ধনটা তৈরি হয়েছে সেটা একটু আমরা বোঝাতে চাই। লক্ষ্য করে একটু, এখানে কিন্তু আমাদের এইভাবে বন্ধনটা তৈরি হচ্ছে, আমরা ডিটেইলস দেখাচ্ছি তাহলে বুঝতে সহজ হবে। আমরা সংক্ষেপে দেখালাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। লক্ষ্য করো এখানে H আছে, এখানে মনে করো H আছে, এখানে আমাদের একটা p অরবিটাল তো খালি হয়েছে, আর আমাদের এখানে একটা H আছে, এখানে হচ্ছে প্লাস। দেখো আমরা মনে করি এই p অরবিটাল ওভারল্যাপিং করছে, তখন আমরা এটাকে লিখতে পারি এরকম ভাবে, দেখো এরকম ভাবে লিখতে পারি, এই যে এর স্ট্রাকচারটা এটা, এখানে রেজোন্যান্স ঘটতে থাকে, খেয়াল করে একটু, রেজোন্যান্স ঘটতে পারে, এই পাই বন্ধনটা এখানেও তৈরি হতে পারে, দেখো এটা আর এটা তৈরি হতে পারে, এটা তৈরি হতে হলে এখান থেকে একটা ইলেকট্রন এখানে যেতে হবে। তো দেখো তখন স্ট্রাকচারটা কেমন দাঁড়াবে, আমরা এখানে কি দেখাবো, আচ্ছা এখানে দেখালাম, লক্ষ্য করো স্ট্রাকচারটা কেমন হবে একটু খেয়াল করো। মনে করো এখানে দেখালাম প্রিয় শিক্ষার্থী, কিন্তু এখানে দেখালাম, একটার মধ্যে দেখাচ্ছি, দেখো প্রিয় শিক্ষার্থী কিন্তু দেখো এখানে পাই বন্ধনটা তৈরি হতে পারে, এখানে যদি পাই বন্ধনটা তৈরি হয় তখন এই পাই বন্ধনটা কিন্তু থাকবে না, তখন এখানকার একটা ইলেকট্রন এখানে এসে এর সাথে পাই বন্ধন তৈরি হবে। তো এর সাথে যখন পাই বন্ধন তৈরি হবে তখন এখানে পাই বন্ধন, তখন এই কার্বনটা কিন্তু পজিটিভ চার্জ, দেখছো এটাকে রেজোন্যান্স কাঠামো বলা হয়। আচ্ছা এরকম হতে পারে, লক্ষ্য করে একটু, আমাদের পাই বন্ধনটা, লক্ষ্য করো পাই বন্ধনটা কিন্তু এখানে তৈরি হতে পারে, পাই বন্ধনটা এখানে তৈরি হতে পারে, পাই বন্ধনটা যখন ওখানে তৈরি হবে, এখানে তৈরি হবে, তখন এই কার্বনটা পজিটিভ চার্জ, দেখছো? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন অথবা সাইক্লোপ্রোপিনিয়াম আয়ন, দেখছো দুইটা নাম কিন্তু লিখে রাখছো, সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন এখানে লিখে রাখো, অথবা সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন, সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন, দুইটা নাম, এটা হলো সাইক্লোপ্রোপিনিয়াম আয়ন অথবা সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন, দেখছো? এই সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন হলো অ্যারোমেটিক যৌগের সবচেয়ে ক্ষুদ্রতম সদস্য। এবার দেখো প্রমাণ করতেছি আমাদের এই সিস্টেমটা আসলে অ্যারোমেটিক যৌগ। এবার তাহলে প্রথমে আমরা পাই ইলেকট্রনের সংখ্যা বের করতেছি,
দেখো এখানে পাই বন্ধন আছে একটা, প্রত্যেকটা পাই বন্ধনে দুটো করে ইলেকট্রন থাকে, তাহলে পাই ইলেকট্রনের সংখ্যা 2, 2 একটা হাকেল সংখ্যা। এবার এই সিস্টেমের জন্য আবার লিখতে পারি 4n + 2 = 2 পেয়েছি, অতএব 4n = 0, অতএব n = 0। বলে এই সিস্টেমের জন্য n এর মানটা 0। এবার দেখো এটা বদ্ধশিকল যৌগ, ঠিক আছে, মানে বদ্ধশিকল আয়ন, ঠিক আছে। এবং এখানে যে পাই ইলেকট্রন আছে এটা কি স্থির নাকি চলমান? দেখো চলমান, একবার এই দুটো কার্বনে, একবার এই দুটো কার্বনে, একবার এই দুটো কার্বনে। তাহলে এবার কিন্তু এই আয়নটার মধ্যে, এই সিস্টেমটার মধ্যে হাকেল সংখ্যক পাই ইলেকট্রন টোটাল কার্বনকে কেন্দ্র করে, চক্র গঠনকারী টোটাল কার্বনকে কেন্দ্র করে, টোটাল সিস্টেমকে কেন্দ্র করে ডিলোকালাইজড অবস্থায় আছে, সঞ্চারণশীল অবস্থায় আছে। এই কারণে হাকেলের নীতি অনুসারে এবার কিন্তু আমরা এই সিস্টেমটাকে অ্যারোমেটিক সিস্টেম বা অ্যারোমেটিক আয়ন বলতে পারি। তাহলে অ্যারোমেটিক যৌগের সবচেয়ে ক্ষুদ্রতম সদস্য হলো সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন বা সাইক্লোপ্রোপিনিয়াম আয়ন। আশা করি উত্তরটা তোমরা বুঝতে পারছো যে আমাদের এখানে আমাদের টপিকটা কেমন ছিল। হচ্ছে লেখা রেজোন্যান্স কাঠামো। যারা বুয়েটে পড়ার স্বপ্ন দেখো, বুয়েটে পড়ার স্বপ্ন দেখছো অনেকেই, তো এই বুয়েটে পড়ার স্বপ্ন দেখো, এই রেজোন্যান্স কাঠামো মনে রাখতে হবে কিন্তু, বুঝা গেছে? এই রেজোন্যান্স কাঠামো মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি 2 মিনিট একটু কথা বলি, আমাকে কথা বলতেই হবে 2 মিনিট, কারণ অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার, অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার। তোমার বোর্ড পরীক্ষা হোক আর না হোক, তুমি বুঝতে পারতেছো যে তোমার অ্যাডমিশন টেস্ট হবে। আর এই জিনিসটাকে কাজে লাগিয়ে যারা তথাকথিত ডাক্তার, মানে তাদের ডাক্তারি পেশা বাদ দিয়ে হচ্ছে আমাদের মতো মাস্টারি পেশায় চলে আসছে, তারা হচ্ছে খুবই ভয়ঙ্কর ব্যাপার। কিরকম ভয়ঙ্কর ব্যাপার? আমাদের কাছে কালকে অ্যাটলিস্ট 12 জনের মতো আমাদের সাথে কথা হয়েছে, স্টুডেন্টের সাথে। অত্যন্ত ফিনান্সিয়াল প্রবলেম। আমরা মাধ্যমিক মানে যখন ইন্টারমিডিয়েট পড়ছে আমাদের খুবই কম, 300 টাকা 500 টাকা, মানে খুবই প্রবলেম, আসলেই সমস্যা দেখলেই বোঝা যায় স্টুডেন্টদের। আমরা পড়িয়েছি, অনেক সময় বলছি যে না ঠিক আছে। তো এই স্টুডেন্টগুলা মনে করো আমার একটা কোচিং সেন্টার আছে, মেডিকেল অ্যাডমিশন কোচিং, তো আমার কাছে পড়তে চাও তুমি, তো আমার কাছে পড়তে হলে তোমাকে আগে ওই কোচিং এ ভর্তি হওয়া লাগবে। ওই কোচিং সেন্টার মানে আমি যে কোচিং সেন্টার মালিক, ওই কোচিং এ আগে ভর্তি হতে হবে, সেখানে 20,000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। এরপর তুমি যদি আমার কাছে ব্যক্তিগতভাবে পড়তে চাও, আমার কাছে পড়তে হলে মনে করো 5 জনের ব্যাচ করবা, 20,000 টাকা করে, বুঝা গেছে? যদি একজন চলে যায় তাহলে তোমাদেরকে 25,000 টাকা করে দেওয়া লাগবে। মানে একজন চলে গেলে 5,000 টাকা করে সবার ডিস্ট্রিবিউট করে নিতে হবে, তাতে 25,000 টাকা আসে। চিন্তা করে দেখো যে তোমার 25,000 টাকা করে দেওয়া লাগবে প্রতি মাসে পড়ানোর জন্য। কি পড়াবে? পড়াবে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি। বায়োলজিটা হয়তো ভালো পড়াবে, বাকিগুলো হচ্ছে দাগায় টাকায় দেবে। তাহলে আর আমার কাছে কেমিস্ট্রি পড়ার দরকার কি? তুমি XYZ মাধ্যমিক লেভেলে যখন ভায়া টিচারের কাছে পড়তে ওইরকম জায়গা পড়বা। আর যদি বাবা আমার টাকা থাকে তাহলে ওই অ্যাডমিশন টেস্টের জমা ওই সমস্ত জায়গাতে পড়বা। তো আমার তো মনে হয় যে এখানে যদি বেশ ভালো না হয়, অ্যাডমিশন টেস্টে ওই 2-3 মাস পড়াশোনা করে সে কতদূর ভালো করতে পারবে এটা আমাদের সন্দেহাতীত। এটা গেল। 2 নম্বর হচ্ছে জিকে আর ইংরেজি কে পড়াবে, অর্থাৎ জেনারেল নলেজ আর ইংরেজির জন্য আলাদা টিচার, তাকে আবার 15,000 টাকা করে দেওয়া লাগবে। একজন স্টুডেন্টের পক্ষে এই 3-4 মাসে প্রায় 3-4 লক্ষ টাকা খরচ করা সো টাফ। আমার তো মনে হয় যে করোনা পরিস্থিতির মধ্যে অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার। তা আমি যেটা বলতে আসছি, মূল উদ্দেশ্য সামারাইজটা হলো এরকম যে তুমি কেন টাকা দিয়ে পড়বা? তুমি এত বছর যাবত আমাদের মতো টিচারের কাছে কনফিডেন্ট লেভেল, আমি আমার কনফিডেন্ট লেভেলের কথা বলতেছি, আমি আমার কেমিস্ট্রির কথা বলতেছি, যে আমি যেভাবে পড়াচ্ছি ইনশাল্লাহ অ্যাডমিশন টেস্টে সমস্যা থাকার কারণে, কারণ আমার টার্গেটটা থাকে অ্যাডমিশন টেস্টকে টার্গেট করা, বুঝা গেছে? কারণ তুমি যখন অ্যাডমিশন টেস্টে ভালো করবা, আমার কথা মনে করবে যে স্যারের ওই বেসিকগুলো আমাকে কাজে লাগছে, তখন বোঝা যাবে। এখন মূল্যায়ন হবে না, যখন অ্যাডমিশন টেস্টে বসবা এবং বসার পর যখন এই বেসিকের কথাগুলো মনে পড়বে অ্যাডমিশন টেস্টের ওই সময়, তখন আমার কথা মনে পড়বে। তাই যাই হোক, আমরা যেটা বলতে আসছি যে তুমি কেন টাকা দিয়ে পড়বা, বরং তোমাকে টাকা দিবে, তুমি সেই লেভেলের স্টুডেন্ট হও। হয়েছে না আমাদের এখানে অসংখ্য ভুড়ি ভুড়ি স্টুডেন্ট, প্রতি বছর 4-5 জন স্টুডেন্ট, 7-8 জন স্টুডেন্ট, 10 জন স্টুডেন্ট থাকে, যাদেরকে নেওয়ার জন্য খুলনা যে কোচিং সেন্টার আছে বা ভায়াট মেডিকেলের যে মেডিকেল তথাকথিত মেডিকেল মাস্টার যারা, বুঝা গেছে? মানে মেডিকেল পড়া বাদ দিয়ে তারা এখন মাস্টারি করতেছে। মেডিকেলের যারা মাস্টারিগিরি করে তারা কেন তোমার কাছে টাকা নেবে, বরং তোমাকে টাকা দিবে। হয়েছে না? অর্ণব, যাকে টাকা দিয়ে মানে টাকা উল্টে দিয়েছে, কোচিং সেন্টার ভর্তি হয়েছে, আমি টাকা দিচ্ছি, তুমি কোচিং সেন্টার ভর্তি হও। তুমি সেই লেভেলের স্টুডেন্ট হও, বুঝা গেছে? যেন খুলনার যারা পড়ায় তোমার বাসায় যে ঘোরাঘুরি করে, যে তোমাকে পাওয়ার জন্য, তোমাকে স্টুডেন্ট তোমার কাছে ভর্তি করার জন্য। এই জন্য আমরা বলতেছি সেই লেভেলের স্টুডেন্ট হতে হবে। তো যাই হোক, আমরা অনেক কথাবার্তা বলে ফেলাম যে ভয়ঙ্কর ব্যাপার সেবা চলতেছে খুলনা শহরে। তুমি যদি চিন্তা করে দেখো, এবং এক জায়গা না, মেয়েদের মারা মেডিকেল পড়াতেই হবে, যার জন্য একাধিক জায়গা, 2-3টা কোচিং, 3টা কোচিংয়ে ভর্তি হয়েছে এমন আমরা জানি, 20-60,000 টাকা দিয়ে, 20-60,000 টাকা 3-4টা টিচারের কাছে পড়তেছে। কিভাবে সম্ভব? তাহলে আমার কাছে পড়ার দরকার কি? নবকুমার স্যারের কাছে পড়ার দরকার কি? আমাদের কাছে পড়ার দরকার নাই। তোমরা পড়ো ভাইয়া টিচারের কাছে পড়বা, আমাদের কাছে পড়ার দরকার নেই। এত সব দরকার কি?
এগুলো আছে ভাইয়াটি স্যার অ্যান্সার করতে পারবে সাইক্লোপ্রোপানল রেজোন্যান্স? তো আমাদের কাছে বলা দরকার কেমিস্ট্রি। দেখো আমরা যেটা বলতেছিলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এরকম অসংখ্য যৌগ আমরা সলভ করতে পারি। মনে করো আমরা এখানে আলোচনা করলাম অন্য একটা হেটারোসাইক্লিক সিস্টেমে চলে গেলাম। হেটারোসাইক্লিক সিস্টেম লক্ষ্য করে করব, এটা একটা হেটারোসাইক্লিক সিস্টেম, এটাও কিন্তু অ্যারোমেটিক যৌগ, আমরা প্রুভ করব। তবে এটা পঞ্চভুজাকৃতির, এখানে n এর মানটা আমরা দেখতে চাই কি অবস্থায় আছে। বলো এখানে পাই ইলেকট্রনের সংখ্যা, দ্রুত লেখো, পাই ইলেকট্রনের সংখ্যা সমান সমান আমাদের এর মধ্যে দেখো পাই বন্ধন আছে দুইটা, তাহলে 2 গুণ 2 যোগ এর মধ্যে দেখো এই সালফারে দেখো আমাদের লন পেয়ার ইলেকট্রন আছে, মুক্ত জোড় ইলেকট্রন আছে। এই মুক্ত জোড় ইলেকট্রন রেজোন্যান্সে অংশগ্রহণ করে। কারণ তোমরা জানো যে আমাদের কোন সিস্টেমে পাই ইলেকট্রনের সঞ্চরণশীলতা যত বেশি হবে, অর্থাৎ পাই ইলেকট্রনের ক্লাউড যত বিস্তৃত অঞ্চল জুড়ে চলাফেরা করবে, তখন ইলেকট্রনের ডেনসিটি কমে যাবে একক আয়তনে। একক আয়তনে ইলেকট্রন ডেনসিটি যখন কমে যায়, তখন সিস্টেমের মধ্যে বিকর্ষণ কম হয়, সিস্টেমটা স্টেবল হয়, ইলেকট্রন বিকর্ষণটা কম হয়। অর্থাৎ আবার বলি, ইলেকট্রন যত বেশি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চলাফেরা করবে, তখন একক আয়তনে ইলেকট্রনের ডেনসিটি কমে যাবে, এতে করে ইলেকট্রনের মধ্যে বিকর্ষণটা কমে যাবে, ফলে সিস্টেমটা স্টেবল হবে। তাহলে এখানে দেখো এই পাই ইলেকট্রনগুলো সিস্টেমকে কেন্দ্র করে ঘুরতে থাকে, এইজন্য অ্যারোমেটিক সিস্টেম কিন্তু অ্যালিফেটিক সিস্টেমের চেয়ে বেশি স্টেবল, তোমরা জানো। এবং এই সিস্টেমের স্টেবিলিটি অর্জনের জন্য এখানে যে মুক্ত জোড় ইলেকট্রন আছে, এই মুক্ত জোড় ইলেকট্রনও সঙ্গদোষে লোহাবেশে, অর্থাৎ এই পাই ইলেকট্রনের মতো এই মুক্ত জোড় ইলেকট্রনও এখানে সঞ্চরণশীলতা অ্যাটেন্ড করে, এতে করে সিস্টেমের স্টেবিলিটি আরো বেড়ে যায়। এগুলো নিয়ে আমরা ডিটেইলস প্রমাণ করে দেখাবো। তো আমরা এখানে বলতেছি পাই ইলেকট্রনের সংখ্যা, পাই বন্ধন আছে দুইটা, 2 গুণ 2, আবার এই মুক্ত জোড় ইলেকট্রন এই লন পেয়ার ইলেকট্রন সঞ্চরণশীলতা অ্যাটেন্ড করে, তাহলে দুইটা ইলেকট্রন আরো সঞ্চরণশীলতা অ্যাটেন্ড করলো, তাহলে টোটাল সিস্টেমের মধ্যে পাই ইলেকট্রনের সংখ্যা 6, যা কিনা একটা হাকেল সংখ্যা। দেখছো এটাকে বলা হচ্ছে থায়োফিন। এই থায়োফিন অ্যারোমেটিক সিস্টেম, বিকজ এর মধ্যে বদ্ধ শিকল যৌগ এবং এখানে পাই ইলেকট্রন গুলো হাকেল সংখ্যা, এবং এই পাই ইলেকট্রনটা সিস্টেমকে কেন্দ্র করে ঘুরছে। দেখো আবার 4n + 2 এর মান পেয়েছে 6, অতএব 4n = 4, অতএব n = 1। দেখছো এখানে n এর মানটা 0 সহ যে কোনো পূর্ণ সংখ্যা হতে হবে, এখানে 1 পেয়েছি, তার মানে পঞ্চভুজাকৃতির একটা কাঠামো। দেখছো, সুতরাং এটা অবশ্যই অ্যারোমেটিক যৌগ। আশা করি অ্যারোমেটিক যৌগ কেমন বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যৌগটার নাম হচ্ছে, দেখো আমাদের মনে আছে এই সেই আমাদের সাইক্লিক কম্পাউন্ডস গত ক্লাসে পড়াছিলাম, on 3, দেখো on 3 সাইক্লোবিউটাডাইন, মনে আছে on 3 সাইক্লোবিউটাডাইন। এটা অ্যারোমেটিক যৌগ কিনা বের করতে চাই। প্রথমে দেখো এর মধ্যে একান্তর একক বন্ধন দ্বিবন্ধন আছে, একক বন্ধন দ্বিবন্ধন, একক বন্ধন দ্বিবন্ধন, একক বন্ধন দ্বিবন্ধন, সাইক্লিক কম্পাউন্ডস, পাই বন্ধন আছে। এবার দেখতে চাই এটা আসলে অ্যারোমেটিক যৌগ কিনা। বলো পাই ইলেকট্রনের সংখ্যা সমান সমান 2 গুণ 2 সমান সমান 4। দেখো 4 কোনো হাকেল সংখ্যা না, 4 কোনো হাকেল সংখ্যা না, আবার কোনো লন পেয়ার ইলেকট্রন নাই যে অ্যাটেন্ড করবে এই সঞ্চারণশীলতায়, তা নাই। সুতরাং 4 কিন্তু কোনো হাকেল সংখ্যা না। দেখো অন্যভাবে 4n + 2 মান পেয়েছি 4, অতএব 4n = 2, অতএব n = 2/4 সমান সমান 1/2। দেখছো, তাহলে আমরা এখানে n এর মানটা খণ্ডিত মান পেয়েছি। দেখো, তো আমরা জানি n এর মানটা খণ্ডিত মান হলে ওই সিস্টেমটাকে অ্যারোমেটিক যৌগ বলা যাবে না। সুতরাং 1,3 সাইক্লোবিউটাডাইন অ্যারোমেটিক যৌগ না। দেখো অ্যারোমেটিক যৌগ না, হয়েছে লেখা অ্যারোমেটিক যৌগ না। এরকম অসংখ্য যৌগ আছে, দেখো অ্যারোমেটিক যৌগ না। দেখো এর মধ্যে একান্তর একক বন্ধন দ্বিবন্ধন আছে, আমরা গত ক্লাসে লিখে দিয়েছিলাম, মনে আছে 1 3 5 7 সাইক্লো অক্টাটেট্রাইন, 1 3 5 7 সাইক্লো অক্টাটেট্রাইন। এটা অ্যারোমেটিক যৌগ কিনা। তাহলে এখানে পাই ইলেকট্রনের সংখ্যা বের করতে চাই। মোট পাই বন্ধন 4টা আছে, ইলেকট্রন আছে 2টা করে, মোট হচ্ছে 8টা। 8 কোনো হাকেল সংখ্যা না। আবার দেখো 4n + 2 মান পেয়েছি 8, 4n = আমরা পেয়েছি 6, অতএব n = আমরা পেয়েছি 3/2। দেখছো n এর মানটা এই সিস্টেমের জন্য খণ্ডিত সংখ্যা, সুতরাং এটাও কিন্তু অ্যারোমেটিক যৌগ না। লেখা অতএব অ্যারোমেটিক যৌগ না। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যারোমেটিক যৌগ নিয়ে যদি কোনো কিছু আসে অবশ্যই তুমি অ্যানসার করতে পারবা যে কোনটা অ্যারোমেটিক যৌগ, কোনটা অ্যারোমেটিক যৌগ না। যদি কেমিস্ট্রি অলিম্পিয়াডে আসে অ্যানসার করতে পারবো, যদি মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসে তাহলে ওই মেডিকেলের ভাইয়া টিচারের প্রয়োজন নাই, রাজু স্যার এই কথাগুলো এই নোটগুলো মনে রাখতে পারলে অবশ্যই মেডিকেল অ্যাডমিশন টেস্টে বসে বসে আমার কথা মনে পড়বে আর অ্যানসার করবা।
তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অ্যারোমেটিক যৌগ সম্পর্কে জানলাম। এবার আমরা হেটারোসাইক্লিক যৌগ নিয়ে আলোচনা করব। দেখো হেটারোসাইক্লিক, হেটারো অ্যাটম অর্থাৎ ভিন্ন পরমাণু। একটু ফার্স্ট লিখবা, ফার্স্ট অনেক কথা। হেটারো অ্যাটম মানে হচ্ছে ভিন্ন পরমাণু, মনে আছে? ভিন্ন পরমাণুর মাধ্যমে যদি চক্র তৈরি হয় তখন তার হচ্ছে হেটারোসাইক্লিক যৌগ। মনে থাকবে কথাটা, ভিন্ন পরমাণুর মাধ্যমে আসে, ভিন্ন পরমাণুর মাধ্যমে যদি চক্র তৈরি হয় তখন তার নাম হচ্ছে হেটারোসাইক্লিক যৌগ। তার মানে হেটারো অ্যাটম থাকবে অর্থাৎ ভিন্ন পরমাণু থাকবে কোনো সিস্টেমের মধ্যে, তখন তাকে আমরা হেটারোসাইক্লিক যৌগ বলবো। তাহলে একটু লেখো, দেখো যেসব বদ্ধ শিকল, এটা ফার্স্ট লিখবা, লেখো যেসব বদ্ধ শিকল যৌগে, লেখো যে সকল বদ্ধ শিকল যৌগে চক্রের অংশ হিসাবে, যেসব বদ্ধ শিকল যৌগে চক্রের অংশ হিসাবে কার্বনের সাথে হেটারো অ্যাটম বা ভিন্ন পরমাণু, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, ফসফরাস, দেখছো ফসফরাস, সেলিনিয়াম, এগুলো কিন্তু অবজেক্টিভের জন্য হেটারো অ্যাটম কি হতে পারে? নাইট্রোজেন হতে পারে, অক্সিজেন হতে পারে, সালফার হতে পারে, ফসফরাস হতে পারে, সেলিনিয়াম হতে পারে। মনে রাখবা এগুলো সব হেটারো অ্যাটম। দ্রুত লেখো, লেখছো হেটারো অ্যাটম ব্র্যাকেটে এগুলো লেখছো, যুক্ত হয়ে বদ্ধ শিকল যৌগ গঠন করে তাকে হেটারোসাইক্লিক যৌগ বলা হয়। যে সকল বদ্ধ শিকল যৌগে চক্রের অংশ হিসেবে কার্বনের সাথে হেটারো অ্যাটম যুক্ত হয়ে বদ্ধ শিকল যৌগ গঠন করে তাকে হেটারোসাইক্লিক যৌগ বা বিষম চাক্রিক যৌগ বা অসম চাক্রিক যৌগ বলা হয়। খুব ইম্পর্টেন্ট, প্রায় আসে বিষম চাক্রিক যৌগ কি, নিচের কোনটি অসম চাক্রিক যৌগ, একই কথা। দেখো তাদেরকে বিষম চাক্রিক যৌগ বা অসম চাক্রিক যৌগ বলা হয়। এগুলো হেটারো অ্যাটম মনে রাখবা। লেখো এরা দুই প্রকার, একটু দ্রুত, এরা দুই প্রকার। লেখে নিয়ে উদাহরণগুলো বইতে লেখা নাই, দুই একটা উদাহরণ মাত্র লেখা। লেখো এরা দুই প্রকার। রোমান সংখ্যা 1 দিয়ে লেখো হেটারো অ্যালিসাইক্লিক যৌগ। 1 নাম্বার দিয়ে লেখো হেটারো অ্যালিসাইক্লিক। মনে আছে গত ক্লাসে পড়াচ্ছিলাম, হেটারো মানে হচ্ছে ভিন্ন, আর অ্যালিসাইক্লিক কথা আসছে আমাদের সেই অ্যালিসাইক্লিক কম্পাউন্ডস থেকে। লেখো যেসব হেটারোসাইক্লিক যৌগের ধর্ম অ্যালিসাইক্লিকের অনুরূপ, গত ক্লাসে ডিটেইলস পড়াইছি। লেখো যেসব হেটারোসাইক্লিক যৌগের ধর্ম অ্যালিসাইক্লিকের অনুরূপ, তাকে হেটারো অ্যালিসাইক্লিক যৌগ বলা হয়। লেখা যেসব হেটারোসাইক্লিক যৌগের ধর্ম অ্যালিসাইক্লিকের অনুরূপ তাকে হেটারো অ্যালিসাইক্লিক যৌগ বলা হয়। লেখো যেমন, একটু ফাস্ট লিখবা, ফাস্ট অনেক উদাহরণ, একটু দ্রুত লিখবা। CH2 N বন্ড হচ্ছে H। দেখো এই যে যৌগটা দেখছো, এই যৌগটা দেখো সাইক্লিক কম্পাউন্ডস, তবে এই চক্রের অংশ হিসেবে কার্বনের সাথে কিন্তু নাইট্রোজেনের মাধ্যমে চক্র বা রিং তৈরি করছে। সুতরাং এটা একটা হেটারোসাইক্লিক যৌগ এবং এর মধ্যে হেটারো অ্যাটমের নাম হচ্ছে নাইট্রোজেন। দেখছো, তাহলে এই যৌগটাকে কিন্তু আমরা ইচ্ছা করলে এরকম ভাবে সংক্ষেপে লিখতে পারতাম। দেখো এরকম ভাবে সংক্ষেপে লেখা যায়, দেখছো। যৌগটার নাম লিখে রাখো, এখানে হেটারো অ্যাটম হচ্ছে নাইট্রোজেন। যৌগটার নাম লিখে রাখো অ্যাজিরিডিন। যৌগটার নাম অ্যাজিরিডিন, একটু দ্রুত লিখবা অ্যাজিরিডিন। এর মধ্যে আমাদের নাইট্রোজেনটা হচ্ছে হেটারো অ্যাটম, এটা একটা হেটারো অ্যালিসাইক্লিক কম্পাউন্ডস। দেখো CH2। দেখো এই যে যৌগটা লিখছি, এই যৌগটাকে সংক্ষেপে আমরা এরকম ভাবে লিখতে পারি, তোমরা জানো এরকম ভাবে লিখতে পারি। দেখছো এরকম ভাবে লেখা যায়, নাম হচ্ছে ইথিলিন অক্সাইড। একটু ফাস্ট লিখবা অবজেক্টিভের জন্য। এর মধ্যে হেটারো অ্যাটমের নাম হচ্ছে অক্সিজেন। দেখছো এর মধ্যে হেটারো অ্যাটমের নাম হচ্ছে অক্সিজেন। দেখছো দ্বিতীয় অক্সিজেন, ইথিলিন অক্সাইড। এর অপর নাম হচ্ছে ইপক্সি ইথেন।
ইথেন। দেখছো এটা আমাদের সাইক্লিক ইথার, চক্রীয় ইথার, এটা কিন্তু ইথার। দেখছো দ্বিতীয় অক্সিজেন থাকলে তার নাম হচ্ছে ইথার, চক্রীয় ইথার বলা হয়। ইপক্সি ইথেন দেখা যাচ্ছে। তাহলে ইথিলিন অক্সাইড অপর নাম হচ্ছে ইপক্সি। দেখো ইপক্সিথেন, একটু ফাস্ট লেখো ইপক্সিথেন। হয়েছে লেখা? ইপক্সিথেন। এর অপর নাম অক্সিরেন। এর অপর নাম অক্সিরেন। এই যোগটাকে অক্সিরেন বলা হয়। সঙ্গে লেখা হয়েছে দেখছো হেটারো অ্যাটম এখানে অক্সিজেন। দেখো CH2 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 and সালফার। দেখছো এখানে হেটারো অ্যাটম হচ্ছে সালফার। দেখো টেট্রাহাইড্রোথায়োফিন, এটাকে এরকম লেখা যায়। লক্ষ্য করো, অসংখ্য উদাহরণ লিখে দিচ্ছি। এই উদাহরণের জন্য 20,000 টাকা দিয়ে বাসায় ভাড়া টিচার রাখার দরকার নাই। বুঝা গেছে? অ্যাডমিশন টেস্টের জন্য বাসায় ভাড়া টিচার রাখার দরকার নাই। দেখো এর নাম হচ্ছে টেট্রাহাইড্রোথায়োফিন। টেট্রাহাইড্রোথায়োফিন, টেট্রাহাইড্রোথায়োফিন দুটো লাগবে। টেট্রাহাইড্রোথায়োফিন হেটারো অ্যাটম সালফার। টেট্রাহাইড্রোথায়োফিন লেখা আছে CH2 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 and oxygen। দেখো এই যৌগটাকে আমরা এরকম লিখতে পারি, নাম হচ্ছে টেট্রাহাইড্রোফিউরান। দেখো টেট্রাহাইড্রোফিউরান, এটা হলো টেট্রাহাইড্রোথায়োফিন, এটা হলো টেট্রাহাইড্রোফিউরান। সবাই লেখা আছে এখন তো? সংক্ষেপে লিখলাম, আমাদের সময় কম, আমরা সংক্ষেপে লিখতেছি। দেখো এই যে যোগটা লিখছি, দেখো এই যে যোগটা লিখছি, এই যোগটা মেইনলি কিন্তু এরকম CH ডবল বন্ড CH এরকম। দেখছো এর নাম হচ্ছে অক্সিরিন। অক্সিরিন। তো দেখো আমরা অনেকগুলো আমাদের হেটারো অ্যালিসাইক্লিক যৌগ এবং তার উদাহরণগুলো লিখলাম, মনে রাখবা। দুই নম্বর টপিক লেখো হেটারো অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগ লেখো, হেটারো অ্যারোমেটিক যৌগ। তোমরা জানো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অধ্যায়ের প্রথম দিকে কিছু বেসিক থাকে, এগুলো সেই বেসিক, মানে একটা অধ্যায়ের মধ্যে প্রবেশ করতে হলে আশেপাশ থেকে অনেক ঘোরাঘুরি করতে আমরা কিন্তু তার মধ্যেই আছি। হেটারো অ্যারোমেটিক যৌগ লেখো, যেসব হেটারোসাইক্লিক যৌগের ধর্ম অ্যারোমেটিকের মতো, যেসব হেটারোসাইক্লিক যৌগের ধর্ম অ্যারোমেটিকের অনুরূপ, যেসব হেটারোসাইক্লিক যৌগের ধর্ম অ্যারোমেটিকের অনুরূপ তাদেরকে হেটারো অ্যারোমেটিক যৌগ বলা হয়। যেসব হেটারোসাইক্লিক যৌগের ধর্ম অ্যারোমেটিকের অনুরূপ তাদেরকে হেটারো অ্যারোমেটিক যৌগ বলা হয়। তাদেরকে হেটারো অ্যারোমেটিক যৌগ বলা হয়। সবাইকে লেখা হয়েছে যেসব হেটারোসাইক্লিক যৌগের ধর্ম অ্যারোমেটিকের অনুরূপ তাকে হেটারো অ্যারোমেটিক যৌগ বলা হয়। লেখো যেমন অসংখ্য উদাহরণ আছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ ভালো করে বুঝে নিবা। দেখো একটা আমাদের হেটারো অ্যারোমেটিক যৌগ, অর্থাৎ এর মধ্যে পঞ্চভুজ আকৃতির সিস্টেম এবং এর মধ্যে কার্বন ছাড়া নাইট্রোজেন আছে। দেখছো আমাদের কার্বন ছাড়া নাইট্রোজেন, এখানে কিন্তু আমাদের নাইট্রোজেন মেইনলি, অর্থাৎ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, বুঝা গেছে? পাঁচটা নাইট্রোজেনের মাধ্যমে যুক্ত হয়েছে, পাঁচটা। দেখছো এই যে যৌগটা লিখছি, এই যৌগটার নাম হচ্ছে ইমিডাজোল। এখানে লিখলাম দেখছো যৌগটার নাম হচ্ছে ইমিডাজোল। এই যৌগটা দেখো আমাদের অ্যারোমেটিক সিস্টেম, এবং এটাকে আমরা ভিন্ন বর্ণের মাধ্যমে অ্যারোমেটিক সিস্টেম তৈরি হয়েছে, এজন্য এটা আমরা কাছে হেটারো অ্যারোমেটিক যৌগ। এটাকে বলা হচ্ছে থায়াজোল। দেখছো এর মধ্যে নাইট্রোজেন সালফার একত্রে আছে, থায়াজোল বলা হয় এটাকে।
এই যৌগটার নাম হচ্ছে ইন্ডোল। যৌগটার নাম হচ্ছে ইন্ডোল। দেখো আমাদের হেটারো অ্যারোমেটিক সিস্টেম ইন্ডোল। দেখো পরের যৌগটার নাম হচ্ছে কুইনোলিন। পরের যৌগটার নাম হচ্ছে কুইনোলিন। দেখো পরের যৌগটা হচ্ছে জাস্ট নাইট্রোজেন এখানে সহায়সি আইসোকুইনোলিন। আইসোকুইনোলিন আইসো হচ্ছে একই, দেখতে একই রকম, শুধুমাত্র তার জায়গা চেঞ্জ করছে। আইসোকুইনোলিন এসে লেখা। দেখো পিরিডিন। পিরিডিন সব নাইট্রোজেন দিয়ে দেখা ফেললাম, আমরা একটু ভিন্নতায় চলে আসি। থায়োফিন। থায়োফিন এই হেটারো অ্যারোমেটিক যৌগের মধ্যে সালফারটা হচ্ছে আমাদের হেটারো অ্যাটম। ফিউরান। ফিউরান দেখছো হেটারো অ্যাটম অক্সিজেন, মনে রাখা লাগবে কিন্তু অবজেক্টিভের জন্য। ফিউরান। পাইরোল। পাইরোল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমাদের এই জৈব যৌগের যে শ্রেণীবিভাগ, এই শ্রেণীবিভাগটা আমরা ডিটেইলস আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বইতে যা আছে তাছাড়াও বাইরে থেকে অনেক ইনফরমেশন যা আমাদের অ্যাডমিশন টেস্টে আসে, এগুলো নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করছি। আমাদের পরবর্তী টপিক দেখো সমগোত্রীয় শ্রেণী, খুব ইম্পর্টেন্ট। সমগোত্রীয় শ্রেণী। তো আমাদের যে সময় আছে আমরা শেষ করতে পারবো না, তারপরে আমরা একটু সংক্ষেপে ডেফিনিশনটার কথা বলতেছি। নেক্সট দিন এগুলো নিয়ে আরো ডিটেইলস আলোচনা করব। আর আমাদের হয়তো সময় আরো 15 মিনিট আগাতে পারে, হতে পারে 4:30 হতে পারে, সেভাবে একটু প্রিপারেশন নিবা। তো সমগোত্রীয় শ্রেণী, এটা ইংরেজি টার্ম হচ্ছে হোমোলোগাস সিরিজ। পাশে লিখে রাখো হোমোলোগাস সিরিজ। এটা গ্রিক শব্দ থেকে আসছে। গ্রিক ভাষায় হোমো মানে হচ্ছে সেম, আর লোগস মানে হচ্ছে রিলেশন। রিলেশন মনে থাকবে, রিলেশন। হোমো মানে হচ্ছে সেম, আর হচ্ছে লোগস মানে হচ্ছে রিলেশন অথবা রেশিও প্রপোর্শন। রেশিও প্রপোর্শন, একটু খেয়াল করো। তাহলে সেম রিলেশন অর্থাৎ আমরা এমন কিছু সদস্য নিয়ে আলোচনা করব যে সদস্যগুলোর মধ্যে আমাদের সেম ধরনের আমাদের অনেক কিছু বৈশিষ্ট্য মিল থাকবে, এদেরকে বলতেছি আমরা হোমোলোগাস সিরিজ। এটা গ্রিক শব্দ থেকে আসছে। তো আমরা এটা বোঝার জন্য আমরা কয়েকটা উদাহরণ দিই, তাহলে বুঝতে সহজ হবে। আমার সঙ্গে লেখো, দ্রুত লিখবা। লেখো CH4 CH3 CH3, দেখো CH3 CH2 and CH3, দেখো CH3 CH2 CH2 and CH3। দেখছো এখানে 4 সদস্য বিশিষ্ট আমরা একটা গ্রুপ লিখছি। এখানে আমরা আরো একটা উদাহরণ দিলাম, CH3OH CH3 CH2OH, দেখো CH3 CH2 CH2OH and CH3 CH2 CH2 CH2OH। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো দুইটা শ্রেণী বা গ্রুপ লিখছি। প্রথমে বামটার দিকে তাকাও, দেখো বাম দিকে 4টা সদস্য বা যৌগ লিখছি, 4টা যৌগ। এই যৌগগুলোর মধ্যে সেম রিলেশন বিদ্যমান। সেম রিলেশনটা কি দেখো, এই যৌগগুলোকে একটা সাধারণ সংকেতের সাহায্যে, একটা জেনারেল ফর্মুলার সাহায্যে প্রকাশ করা যায়। সেই জেনারেল ফর্মুলাটা হলো CN
H2n প্লাস 2 দেখছো, তাহলে এটা সেম রিলেশন বা সেম রেশিও প্রপোর্শন, অর্থাৎ এদের মধ্যে সেম রেশিওর প্রপোর্শন বা সম্পর্ক থাকবে। দেখো তো এরা এই চারটা যৌগ এই সমীকরণকে স্যাটিসফাই করে, এটা মেনে চলছে। শুধু তাই না, দেখো তো এখানে যে সদস্যগুলো আছে প্রত্যেকটা সদস্যের মধ্যে একটা দ্বিযোজী মিথিলিন মূলকের পার্থক্য আছে। এটা আর এটার মধ্যে পার্থক্য হলো দেখো CH2, দেখছো এটা এটার মধ্যে CH2 বেশি, দেখছো এর সাথে দেখো আমাদের এখানে আছে CH3 মেইনলি, এই দেখো CH3, আর এখানে আছে আমাদের CH2, এর সাথে এখানে H যুক্ত করলে দেখো CH2, এটা এটার মধ্যে CH2 মূলকের পার্থক্য। দেখো এটা এটার মধ্যে CH2 মূলকের পার্থক্য, এটা এটার মধ্যে CH2 মূলকের পার্থক্য, দেখছো এরা একই রকমের মৌল দিয়ে তৈরি, দেখো কার্বন হাইড্রোজেন দিয়ে তৈরি, তো দেখছো একই আণবিক সংকেত এবং একই রকমের মৌল দিয়ে তৈরি এই সমস্ত সদস্যগুলোকে একত্রে আমরা সমগোত্র শ্রেণী বলি। আবার দেখো এখানে যে চারটা যৌগ লিখছি এই চারটা যৌগকে একটা সাধারণ সংকেতের সাহায্যে প্রকাশ করা যায় CnH2n+1OH। দেখছো এই চারটা যৌগের মধ্যে দেখো দ্বিযোজী মিথিলিন মূলকের পার্থক্য আছে, এই চারটা যৌগের মধ্যে একই রকমের সেম কার্যকারী মূলক আছে, এই চারটা যৌগ একই রকমের মৌল দিয়ে তৈরি, কার্বন হাইড্রোজেন অক্সিজেন। এইভাবে যে শ্রেণী তৈরি হয় তার নাম সমগোত্র শ্রেণী। তাহলে সামারাইজ করতে পারি একই আণবিক সংকেত এবং একই কার্যকারী মূলক বিশিষ্ট যৌগের শ্রেণীকে সমগোত্র শ্রেণী বলা হবে। আশা করি সমগোত্র শ্রেণী কি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। নেক্সট দিন আমরা এগুলো নিয়ে ডিটেইলস আলোচনা করব।